সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের আইসিইউতে ভর্তি। জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগর জুড়ে নিরাপত্তা জোরদার। জীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে বসবাস শাহজাহানপুর রেলওয়ে কলোনির বাসিন্দাদের। দূষণ দখলে অতিষ্ঠ, সমাধানে এখনই কোনো পদক্ষেপ নেই বললেন রেলমন্ত্রী। এবার রাজধানীর আবাসিক সহ সব ধরনের পুরনো গ্যাস পাইপলাইন পরিবর্তনের সিদ্ধান্ত জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। ঝুঁকি বিবেচনায় নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং সৌম্য মাহমুদুল্লাহর সেঞ্চুরিতেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। হ্যামিল্টনে প্রথম টেস্টে ইনিংস ও ৫১ রানের হার। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, গত রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। আজ সকালে তার শারীরিক অবস্থা অবনতি হলে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হতে পারে বলে জানা গেছে। ২০১৬ সালে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়াও তিনি পরপর ২ মেয়াদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, রুমেল আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন। আমরা কিছুক্ষণ আগে এখানে আওয়ামী লীগের নেতারা যারা আছেন তারা দেখতে এসেছেন ওবায়দুল কাদেরকে। আমরা এখন পর্যন্ত চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারিনি, তবে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হানিফ তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে ওবায়দুল কাদের সুস্থ আছেন। তো আমরা এর বেশি শারীরিক অবস্থা তিনি আমাদেরকে জানাতে পারেননি এবং আমরা জানতে চেয়েছিলাম যে ওবায়দুল কাদের আসলে কি ধরনের অসুস্থতা নিয়ে এখানে ভর্তি হয়েছেন। তো তিনি যেটি জানিয়েছেন যে গতকাল রাত্রে তার একটু শ্বাসকষ্ট হচ্ছিল, সেই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এখানে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি ভর্তি হয়েছেন এমনটা আমরা জেনেছি। আর এখানে যে কার্ডিওলজির চিকিৎসক অধ্যাপক ইকবাল আহমেদের তত্ত্বাবধানে তিনি আছেন, তো তিনি হয়তো আমাদেরকে পুরো বিস্তারিত অর্থাৎ ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা কি আছে সেটি জানাতে পারবেন। তবে এখানে একটু জানাতে চাই সেটি হচ্ছে যে এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান তিনি কিছুক্ষণ আগে দেখতে এসেছিলেন ওবায়দুল কাদেরকে। তো তখন তার সঙ্গে আমরা একটু কথা বলার সুযোগ হয়েছিল। তো তিনি আমাদেরকে সে একই কথাই জানিয়েছেন যে ওবায়দুল কাদের শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এখানে ভর্তি হয়েছেন এবং তিনি কার্ডিওলজি বিভাগের চিকিৎসকদের অধীনে এখানে চিকিৎসাধীন আছেন। এবং তিনিও যেটি বলেছেন যে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষের যে উপাচার্য রয়েছেন কিংবা যে চিকিৎসকের অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন তিনি তার শারীরিক অবস্থা সবশেষ জানাতে পারবেন। তবে এখানে একটু বলি, সেটি হচ্ছে যে চিকিৎসকরা আমাদেরকে উদ্ধৃত না হয়ে অর্থাৎ ক্যামেরার সামনে না এসে কেউ কেউ বলেছেন দু একজন চিকিৎসক যে ওবায়দুল কাদেরের কার্ডিওলজির সমস্যা আছে, তবে সেটি কতটা গুরুতর সেটি এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হওয়া যায়নি। তবে এখানে আমরা একটি দেখেছি, সেটি হচ্ছে যে ওবায়দুল কাদের যে ফ্লোরে চিকিৎসাধীন আছেন অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ডি ব্লকের ২য় তলায় তার নিচেই একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। এবং আমরা আওয়ামী লীগের দু একজন যারা নেতারা এসেছেন তাদের কাছ থেকে আমরা জেনেছি যে ওবায়দুল কাদেরকে হয়তো এখান থেকে উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো পুরো বিষয়গুলি এখনো পর্যন্ত যেহেতু মাত্র সকাল হয়েছে, রাত্রে ওবায়দুল কাদেরকে মাত্র এখানে ভর্তি করা হয়েছে, চিকিৎসকরা এখনো পর্যন্ত তার যে শারীরিক অবস্থা সেটি পরীক্ষা নিরীক্ষা করছেন। তো পুরো বিষয়টি আসলে কি হয়েছে, ওবায়দুল কাদের অসুস্থতা আসলে কতটুকু এবং তিনি সবশেষ কি অবস্থায় আছেন সেই বিষয়গুলো চিকিৎসকদের কাছ থেকে জানতে হয়তো আরো কিছুটা সময় লাগবে। তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। সহকর্মী খান মোহাম্মদ রুমেল জানাচ্ছিলেন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার সবশেষ খবর।
রাজশাহী সেনানিবাসে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজশাহী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11:30টার দিকে রাজশাহী পৌঁছাবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নগর জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিপি। শাফিন, আপনি জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 11:30টার দিকে রাজশাহী সেনানিবাসের এই শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হবেন এবং এখানে 3টি বাংলাদেশ সেনাবাহিনীর 4টি রেজিমেন্ট ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্থাৎ জাতীয় পতাকা প্রদান করবেন। এবং আপনি জানেন যে যে বাহিনীর যে রণাঙ্গনে এই জাতীয় পতাকা একটি মর্যাদার প্রতীক এবং এখানে তাদেরকে জাতীয় পতাকা প্রদান করা হয় যারা অত্যন্ত দক্ষ যৌবন হিসেবে সেনাবাহিনীর একটি অগ্রণী ভূমিকা পালন করে। সম্পন্ন হয়েছে। আর অনুষ্ঠান সূচি সম্পর্কে যদি বলি, 11:30টায় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত হবেন এবং সেখানে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ সহ সেনাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাকে স্বাগত জানাবেন এবং তারপরে যে সেনাবাহিনীর সুসজ্জিত যে রেজিমেন্ট ইউনিটগুলো আছে তারা কুচকাওয়াজ প্রদর্শন করবেন এবং তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এখানকার সেনা সদস্যদের উদ্দেশ্যে। এবং এরপরে আমরা শুনেছি যে কিছু অনানুষ্ঠানিক কিছু অনুষ্ঠান আছে। সেনাবাহিনীর যেসব সদস্যরা আছে তারা বিভিন্ন ধরনের কলা কৌশলগুলো দেখিয়ে প্রধানমন্ত্রীকে প্রদর্শন করবেন। তো এর মধ্যে এখানে আমরা দেখেছি যে অনুষ্ঠানের যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু এখানকার স্থানীয় সংসদ সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সব মিলিয়ে হয়তো ঘন্টা দেড়েকের একটি অনুষ্ঠান এখানে থাকবেন এবং তারপর মধ্যাহ্নভোজে যোগ দিবেন যেসব ইউনিটকে স্ট্যান্ডার্ড ন্যাশনাল যে পতাকা প্রদান করবেন প্রধানমন্ত্রী। এবং প্রধানমন্ত্রী আসার উপলক্ষে এখানকার যে আমরা দেখেছি যে কুচকাওয়াজ যারা প্রদর্শন করবেন তারা ইতিমধ্যে রিহার্সাল অনুষ্ঠিত হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এখানে যে উপস্থিত সেনা কর্মকর্তারা আছেন তারা বলছেন যে অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর সাথে একটি অনানুষ্ঠানিক বৈঠক করবেন যে সেনা সদস্য কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, এই ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্থাৎ জাতীয় পতাকা যে প্রধান অনুষ্ঠান, এটা আসলে সেনাবাহিনী বা তথা সশস্ত্র বাহিনীর জন্য একটি অত্যন্ত সম্মানজনক এবং সেনাবাহিনীর মধ্যে যারা যে সেনা সদস্যরা অত্যন্ত দক্ষতা শুধুমাত্র যে মাঠে যে সেনাবাহিনীর চৌকস সেই সেনা সদস্যদের কিন্তু এই যে বিরল সম্মান সেটা দেওয়া হয়। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে আজকে 7 থেকে 10 অর্থাৎ 4টি রেজিমেন্ট ইউনিটকে এই ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করা হবে এবং এই কারণে কিন্তু তারা যে ধরনের আয়োজন অর্থাৎ এই সম্মানসূচক যে স্বীকৃতি রাষ্ট্রের পক্ষ থেকে সেটার আয়োজন ইতিমধ্যে সম্পন্ন করেছে। তো শাফিন, এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সর্বশেষ। প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। 50-60 বছরের পুরনো ভাঙাচোরা ভবনে জীবনের ঝুঁকি নিয়ে শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে বসবাস করছেন রেলের কর্মকর্তা কর্মচারীরা। 25 একর জায়গা জুড়ে রেল কলোনির পুরোটাই যেন এক ময়লার ভাগাড়। ভবনের কোল ঘেঁষে গড়ে উঠেছে শত শত বস্তিঘর, বাণিজ্যিক প্রতিষ্ঠান, রিকশার গ্যারেজ। দূষণ আর দখলে অতিষ্ঠ কর্মচারী-কর্মকর্তারা কলোনি ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র। তবে সমাধানে এখনই কোনো পদক্ষেপ নয় বলে জানিয়েছে রেলমন্ত্রী। শাহজাহানপুর রেলওয়ে কলোনি নিয়ে নাজমুস সালেহির 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। উপর থেকে হলুদ রঙের এই ভবনগুলো দেখতে বাস উপযোগী সুন্দর মনে হলেও কাছাকাছি গেলে এর চিত্র পুরোটাই ভিন্ন। 50-60 বছরের জীর্ণশীর্ণ পুরানো ভবন, সংস্কারের অভাবে খসে পড়ছে পলেস্তরা, কোথাও কোথাও ভেঙে গেছে দেয়াল, ফাটল ধরেছে ঘরের ভেতরের দেয়ালেও, মাথার উপর ভেঙে পড়ছে প্লাস্টার। এমনই ছোট্ট 2 কক্ষের স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে বাস করেন রেলের 2য়, 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারী-কর্মকর্তারা। সরকারকে ভাড়া দিতেছে, প্রতি মাসে আমাদের বেতন থেকে টাকা কেটে নিচ্ছে। এই ভাঙ্গা ভাড়ার বাসা যে কোনো মুহূর্তে ভাঙ্গা পড়তে পারে। সারাক্ষণ টেনশনে থাকতে হয়। বাচ্চা নিয়ে গোসলখানা ঢুকছি, উপরে থেকে পড়তেছে সিমেন্ট বালি ভাঙ্গা। ঘর থেকে বের হলেই রাস্তা জুড়ে ময়লার ভাগাড়। চিকন সরু রাস্তা সারা বছরই ডুবে থাকে পানি আর কাদায়। সব মিলিয়ে দুর্গন্ধময় এক পরিবেশ এখানেই শেষ নয়। কলোনির মধ্যে অবৈধ দখলদাররা গড়ে তুলেছে অন্তত 1000 খানেক বস্তিঘর, কয়েকশো দোকানপাট, রিক্সা ভ্যান ও মোটর গ্যারেজ। বহিরাগতদের দৌরাত্ম্যে অরক্ষিত কলোনি।
বিল্ডিং এর চারো পাশে বস্তির কারণে ড্রেনগুলা মানে একদম বন্ধ হয়ে আছে। এখানে তো হাঁটাই যায় না টয়লেটের পানির জন্য, যেই টয়লেটের পানিগুলো আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যাইতেছে। বসবাসকারী শ্রমিক নেতাদের অভিযোগ, দীর্ঘদিন বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও বসবাসের পরিবেশ ফিরেনি কলোনিতে। আমরা বারবার রেল প্রশাসনকে বলছি এবং বারবার আমরা আন্দোলনও করেছি যে কলোনির ড্রেন নালা নর্দমা যে পরিবেশ, এই পরিবেশে মানুষ কোনো বসবাস করা যায় না। আবাসিক সমস্যাকে কোনো সমস্যা বলেই মনে করছেন না রেলপথ মন্ত্রী। বলছেন বড় প্রকল্পগুলোর প্রতি এখন মনোযোগী তিনি। আপনি ইন্ডিভিজুয়াল বা 10 জন 50 জন 100 200 আমার রেল কর্মচারী অসুবিধা হচ্ছে, কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই মুহূর্তের জন্য আমাদের চলমান যে রেল যাতায়াত পরিবহন, এই জায়গাগুলিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। শাহজাহানপুর রেল কলোনিতে 108টি ভবনের 900 ইউনিটে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 2500 কর্মচারী ও কর্মকর্তা পরিবারকে। দূষণ আর দখলে ঘিঞ্জি বস্তিতে পরিণত হয়েছে শাহজাহানপুর রেলওয়ে কলোনি। বসবাসকারী রেলের কর্মচারীরা বলছেন দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও ফিরছে না বসবাসের পরিবেশ, আর তাই বাধ্য হয়ে অনেকে ছেড়ে যাচ্ছেন রেলওয়ে কলোনি। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। এবার রাজধানীর আবাসিক সহ সব ধরনের পুরনো গ্যাস পাইপলাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুরানো পাইপলাইন সরিয়ে নতুন করে পাইপ স্থাপন করতে এরই মধ্যে 1200 কোটি টাকার প্রকল্প নিয়েছে জ্বালানি বিভাগ। গতকাল সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগের কার্যকর ফল পেতে বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয় জরুরি। মাথায় রাখতে হবে ঝুঁকির বিষয়টিও। দেবাশিস রায়ের রিপোর্ট। রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম এই মেগা সিটিতে প্রায় 28 লাখ সংযোগ রয়েছে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস দিয়ে দৈনন্দিন গৃহস্থালির জ্বালানি চাহিদা মেটানোর জন্য। কিন্তু পাইপলাইনের জটিলতায় অনেক সময়েই যেমন চুলায় ঠিকঠাক গ্যাস মেলে না, তেমনি পাইপলাইনে লিকেজের কারণে হুটহাট ঘটছে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা। ত্রুটি সারাতে বন্ধ রাখতে হয় সড়কের যান চলাচল পর্যন্ত। রাজধানী ঢাকায় আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার শুরু হয় 1968 সালে। মুক্তিযুদ্ধ শেষে 75 পরবর্তী সময়ে ব্যাপক হারে সংযোগ বাড়তে থাকে ঢাকা মহানগরীতে। তিতাসের হিসেব বলছে বিপুল পরিমাণ চাহিদার বিপরীতে বাড়ানো হয়নি পাইপলাইনের সক্ষমতা। কম বেশি 150টি জোন রয়েছে, যেসব এলাকায় স্বল্প চাপের ভোগান্তি প্রায় বছর জুড়েই। গ্যাস বিতরণ ব্যবস্থা ঢেলে সাজাতে এবার পুরনো পাইপলাইন সরিয়ে নতুন করে পাইপ স্থাপনের বড় প্রকল্প নিয়েছে সরকার। শনিবার এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন 1200 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে নিশ্চিত হবে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ। এটা আগামী 3 বছরের প্রকল্প। আমরা ঢাকা শহর শেষ করতে চাই, তাহলে আমরা একদম প্রপার আইডেন্টিফাই করতে পারবো পুরোনো লাইনগুলি সরাই দিয়ে নতুন লাইন দিব। কারণ আমরা যা দেখছি যে ঢাকায় যে গ্যাস নিয়ে আসতেছে এই অধিকাংশ গ্যাসের হদিস পাওয়া যাচ্ছে। অনেক জায়গায় আমাদের বিল ফেরেজ হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। অবৈধ লাইন হতে পারে, লিক হতে পারে। তবে সরকারের এই উদ্যোগকে কার্যকর করতে সেবা সংস্থাগুলোর সমন্বয়ের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এই কাজের জন্য পর্যাপ্ত প্রস্তুতির তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোন নোডে কোন জায়গায় কতখানি প্রেসার দরকার যাতে করে সব গ্রাহক যেন সমানভাবে ভালো করে, এটা কিন্তু একটা কঠিন বিষয়। এটার জন্য অনেক তথ্য লাগে, অনেক দক্ষতা লাগে। সেটা দিয়ে তারা অ্যানালিসিস করে এই পুরো নেটওয়ার্কটাকে তাদেরকে সাপোর্ট করতে হবে। গ্যাস লাইন একটা ঝুঁকিপূর্ণ জিনিস, এখানে যেন সব রকমের নিরাপত্তার নিশ্চয়তা করে এই লাইনগুলো লে করতে হবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির মতো আমদানি করা দামি জ্বালানি ব্যবস্থাপনাগত ত্রুটির কবলে পড়ে যাতে লোকসান না হয় সেই বিষয়টিও হিসেবে রাখতে বলছেন জ্বালানি বিশ্লেষকরা। এইভাবে করে এলএনজি সাপ্লাই খুব কম দেশই দেয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। বগুড়ায় সাইদিকে চাঁদে দেখা গুজব সংক্রান্ত 56টি মামলার মধ্যে চার্জশিট হয়েছে 52টির। 5 বছরে বিচার কাজ শেষ হয়নি একটিরও। অভিযানের দ্বিতীয় দিনে বাধার মুখে পড়ল রাসায়নিক গুদাম ও কারখানা উচ্ছেদে গঠিত সরকারি টাস্কফোর্স। পুরান ঢাকার বকশীবাজারে কেমিক্যাল ব্যবসায়ীদের সঙ্গে হট্টগোল বাঁধে কমিটির সদস্যদের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসে মেয়র সাইদ খোকন বলেন, একটি মহল ব্যবসায়ীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। শাহরিয়ার জামান দীপকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট।
শনিবার ছিল অভিযানের দ্বিতীয় দিন। অভিযান শুরু হতে না হতেই বকশীবাজারে বিক্ষোভের মুখে পড়েন কর্মকর্তারা। বাসার নিচে রাসায়নিকের গুদাম ও কারখানার সন্ধান পেয়ে সেবা সংস্থার লাইন কাটতে গেলে ধাওয়া দেয় ব্যবসায়ীরা। ধাওয়া খেয়ে সেখান থেকে ফিরে আসেন সরকারি কমিটি। খবর পেয়ে সেখানে ছুটে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। পরে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে বকশীবাজারে ঢোকেন সাইদ খোকন। বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছিল, যার কারণে সে সময় একটা বাধার সম্মুখীন হয়। বিভ্রান্তি ছড়ানোর মূল যে লোক, সে মহানগর বিএনপির একজন নেতা। তিনি জানান, বাসাবাড়ি নয়, কারখানা বা গোডাউনের সেবা সংস্থার সংযোগ কাটা হবে, যদিও তার কথা মানতে নারাজ ব্যবসায়ীরা। ঝুঁকি হ্রাস করবার জন্যে ওই কেমিক্যাল গুদাম থেকে আপনার ইউটিলিটি কানেকশনগুলো আমরা ডিসকানেক্ট করে দিচ্ছি। কথাটা সঠিক নয়, সংযোগ বিচ্ছিন্ন মেয়র সাহেব থাকাকালীন অবস্থায়ও কাটা হচ্ছে। সকালে বাসাবাড়ির লাইন কাটছে, আপনি কি বলেন? আপনার সকালে ছিলেন না? এর আগে সকালে টাস্কফোর্সের একটি দল যায় আরমানেটোলায়। সেখানে উপরে বাসাবাড়ি থাকলেও নিচে গড়ে তোলা হয়েছে কেমিক্যালের মার্কেট। শুধু তাই নয়, অভিযানের খবর পেয়ে বেসমেন্টের গোডাউনগুলো তালা দিয়ে পালিয়ে যায় ব্যবসায়ীরা। যে কোনো কেমিক্যাল আগুনের সংস্পর্শে, নেকেট ফ্লেমের সংস্পর্শে এবং ইলেকট্রিকের আসলে পরে এটা বিভৎসতা রূপ পাবে। তো আমরা এগুলো দেখছি, যেখানে অতি দাহ্য পদার্থ, প্লাস্টিক বা এই জাতীয় কেমিক্যালের কারখানা আমরা পেয়েছি এবং সেগুলোর আমরা ইউটিলিটি সংযোগগুলো বিচ্ছিন্ন করেছি। আর এই অভিযান চলমান থাকবে। অপর একটি দল শহীদনগরে গিয়ে বেশ কয়েকটি কারখানার পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। তবে অভিযানের বিষয়ে নানা অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। আগুন যেমন দ্রুত ছড়ায় সেই কেমিক্যালও আছে, ধার্য পদার্থ, এবং আগুন নেভানোরও কেমিক্যাল আছে, সেটাও আমাদের প্রয়োজন। এটা একটা শিল্প, এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। আমি একটা দোকান এখানে কিনছি 50 লাখ টাকা দিয়ে, ঋণগ্রস্ত হয়ে দোকান কিনলাম, কিন্তু আপনি আমার যখন সরাই দিবেন তখন তো আমার এইটা ক্ষতিগ্রস্ত। কেরানীগঞ্জে নিয়ে যেতে বলতেছেন, ওইখানের লোক আন্দোলন করতেছে, ওনারা বলতেছে আমরা এখানে কেমিক্যালের গোডাউন রাখতে দিব না। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযান চলবে 1 এপ্রিল পর্যন্ত। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। আগামী 7 মার্চ শপথ নেবেন গণফোরাম থেকে নির্বাচিত 2 সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। গতকাল বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠি পাঠিয়ে তারা শপথ নেওয়ার আগ্রহের কথা জানান। 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণের ঐতিহাসিক দিন হওয়ায় তারা শপথ নিতে চান বলে জানিয়েছেন সুলতান মনসুর ও মোকাব্বির খান। একাদশ সংসদ নির্বাচনে গণফোরামের এই 2 সংসদ জয়ী হওয়ার পর থেকেই শপথ নেয়া না নেয়া নিয়ে সরগরম ছিল রাজনৈতিক অঙ্গন। জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী কেউ শপথ নেবেন না বলে বারবার গণমাধ্যমে ঘোষণা দিলেও গণফোরাম থেকে সুলতান মনসুর ও মোকাব্বির খান শপথ নেয়ার পক্ষে ছিলেন। আগামী 7 মার্চ এটা ঐতিহাসিক দিন। এই 7 মার্চে শপথ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছি। চিঠিটা আজকে বিকালে পাঠিয়েছি। মাননীয় স্পিকারের কাছে আগ্রহ প্রকাশ করে চিঠি পাঠিয়েছি। দীর্ঘ 29 বছর ধরে বন্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচন। তবে ডাকসু নির্বাচনের খবরে উজ্জীবিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা। তারা বলছেন, এ কারণে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব তৈরি হচ্ছে না, অন্যদিকে আদায় হচ্ছে না তাদের ন্যায্য দাবি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, নির্বাচনের ব্যাপারে তারা সব সময় আন্তরিক। আব্দুল সালামের ক্যামেরায় সাইফুর রহমান রকির রিপোর্ট। 1953 সালে প্রতিষ্ঠিত উত্তরাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 30,000-এরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। শিক্ষার্থীদের যোগ্য নাগরিকের পাশাপাশি নেতৃত্বদানের ক্ষমতা অর্জনে উৎসাহিত করতে 1962 সালে রাকসু গঠন করা হয়। এরপর 1963 থেকে 1990 সাল পর্যন্ত 14 বার নির্বাচন অনুষ্ঠানের পর বন্ধ হয়ে যায় রাকসুর কার্যক্রম। শিক্ষার্থীদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতা ও ছাত্র সংগঠনগুলোর রেষারেষির কারণেই 29 বছর ধরে বন্ধ নির্বাচন। এতে রাকসুর ফান্ডে জমা কোটি কোটি টাকার হিসেব যেমন শিক্ষার্থীদের অজানা, তেমনি আদায় হচ্ছে না তাদের ন্যায্য দাবিও। রাকসু নির্বাচন যারা যদি থাকতো তাহলে ছাত্ররা তাদের একটা স্বাধীন মত প্রকাশের জায়গা পেত। প্রতিনিধি যখন একজন হবে তখন সাধারণ শিক্ষার্থীরা তার কাছে যায়, ওনার কাছে অভিযোগ দিতে পারবে। যদি নির্বাচনটা হয়, সুষ্ঠুভাবে হয়, তাহলে আমরা সেটি জানতে পারবো, আমাদের অধিকার আমাদের তুলে ধরতে পারবো। এ অবস্থায় ডাকসু নির্বাচনের প্রক্রিয়ায় প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো সোচ্চার রাকসু নির্বাচনের দাবিতে। রাকসুর মাধ্যমে ত্যাগী যোগ্য নেতৃত্ব বের হয়ে আসুক এবং সাধারণ ছাত্রছাত্রীদের যে একটি প্ল্যাটফর্ম রাকসু, সেটা আমরাও তৈরি করতে চাই। শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের চাওয়া এবং প্রত্যাশা, সেই প্রত্যাশার যেন পূরণ হয়, এই বিষয়ে আমরা জোর দাবি জানাচ্ছি।
তবে অচিরেই সব ছাত্র সংগঠনের সাথে সংলাপ করে রাকসু নির্বাচনের পরিবেশ তৈরি করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। রাকসু নির্বাচন সম্পন্ন করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। একটি সুন্দর, অবাধ, নিরপেক্ষ এবং সর্বজন গৃহীত একটি রাকসু নির্বাচন উপহার দেব। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে 1999 সালে রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়, কিন্তু কর্তৃপক্ষের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীরা আদালতে একটি মামলা দায়ের করলে আইনি জটিলতায় তা বন্ধ হয়ে যায়। বর্তমানে রাকসুর ফান্ডে জমা আছে প্রায় 8 কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বগুড়া জেলাবাসীর জন্য এক ভয়ঙ্কর আতঙ্কের দিন 3রা মার্চ। 2013 সালের 28 ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধে দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ড ঘোষণার পর ভোরে বিভিন্ন মসজিদের মাইকে তাকে চাঁদে দেখা গেছে বলে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হয়। এরপর জামায়াত শিবিরের নেতাকর্মীরা জেলায় নারকীয় তাণ্ডব চালায়। এ ঘটনায় সবগুলো মামলার চার্জশিট দেওয়া হলেও আজও একটিরও বিচার কাজ শেষ হয়নি। সরকারি কৌঁসুলি জানান, বিচারক স্বল্পতা বিচার কাজকে কিছুটা বিলম্বিত করছে। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। 5 বছর আগে মানবতা বিরোধী অপরাধে দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড ঘোষণার পর 3 মার্চ ভোরে বগুড়ার বিভিন্ন মসজিদে মাইকে সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হয়। এরপর তাকে রক্ষার ঘোষণা দিয়ে জামাত শিবিরের ক্যাডাররা জেলার 12টি উপজেলায় একযোগে চালায় তাণ্ডব। রাস্তায় গাছ ফেলে বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করে। নন্দীগ্রাম, ধুনট, বগুড়া সদর, শিবগঞ্জ, শাহজাহানপুর, শেরপুর, কাহালু উপজেলা পরিষদ ও থানায় হামলার পাশাপাশি 6টি পুলিশ ফাঁড়ি, অফিস, আদালত, বেসরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় তারা। সেদিনের ভয়াবহতার কথা মনে হলে এখনো অনেকেই আঁতকে ওঠেন। আমাকে শুধুমাত্র প্রাণে আমি বেঁচে গিয়েছি এবং আমার স্ত্রী, আমার 6 মাসের নাতি এবং আমার পুত্রবধূ এবং আমার কাজের মেয়েটা, তাকে ঘরে তালাবদ্ধ করে যে অগ্নিসংযোগ করে, এই দিনের কথা মনে করলে আমার গাটা এখনো শিউরে ওঠে। চিন্তা ভাবনা করলে আমাদেরকে তো বাঁচতে হবে, আমাদের তো চতুর্দিকে ঘিরে ধরছে, আমাদের বাঁচার কোনো উপায় নেই। তা ঠিক আছে, আমরা আস্তে আস্তে একটা করে ব্ল্যাঙ্ক ফায়ার করি আর ওদেরকে একটু দূরে দিই। এরকম করতে করতে সকাল 11টা পর্যন্ত আমরা নিজেদেরকে সেভ করলাম। আমার কাছে মাত্র 12 জন ফোর্স ছিল। আমি আশা করব যে এই বিচার সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে এইসব যারা ত্রাস করেছিল, যারা অন্যায় করেছে, যারা এই সব লুটপাট করেছে, তাদের দৃষ্টান্ত শাস্তি হবে, আমরা একটা বিচার পাব। উত্তরবঙ্গের সাথে সারা দেশের যোগাযোগ বন্ধ করে কারাবন্দী মাওলানা সাঈদীকে মুক্ত করার ষড়যন্ত্র ছিল দিনটিতে। সে মিশন ব্যর্থ করে দেয় পুলিশ। সেদিন তাদের এই নারকীয় তাণ্ডব বগুড়া জেলা পুলিশ অত্যন্ত সফলভাবে এবং সার্থকভাবে এবং কঠোরভাবে মোকাবেলা করেছিল। আমি তখন বগুড়া জেলার পুলিশের দায়িত্ব পালন করেছি। আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে মোকাবেলা করে বগুড়া শহর থেকে বের করে দিই এবং তৎপরবর্তী সময় তাদের বিরুদ্ধে মোট 53টি মামলা রুজু হয়। মামলাগুলোর চার্জশিট হয়েছে, এখন সাক্ষীর পর্যায়ে উঠেছে। মামলা জট ও বিচারক স্বল্পতার কারণে বিচার কাজে কিছুটা বিলম্বিত হচ্ছে বলে জানান সরকারি কৌঁসুলি। জজ সাহেব একটু শর্ট আছে, যার জন্য মামলাগুলো একটু ধীর গতিতে চলতেছে। মামলার জটটা আমাদের খুব বেশি জজ কোর্টে। তা আমি আশা করি এই মামলাগুলো আমরা দ্রুত এই বছরে অনেক মামলা নিষ্পত্তি করতে পারব। সাঈদীকে চাঁদে দেখা সংক্রান্ত নাশকতায় মামলা হয়েছিল 56টি। এর মধ্যে 52টি মামলায় 3243 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে 2016 সালে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। দর্শক, আগেই জানিয়েছিলাম সড়ক পরিবহন মন্ত্রী ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি রয়েছেন। এই মুহূর্তে তার সবশেষ অবস্থা জানাচ্ছেন উপাচার্য অধ্যাপক ডক্টর কনক কান্তি বড়ুয়া। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সকলের কাছে দোয়া করার আহ্বান জানাচ্ছি। তার সাথে সাথে আরেকটা কথা বলি, অযথা যেন কেউ ভিড় না করে, একজন লোকেও যেন এসে, এতে কিন্তু চিকিৎসার ব্যাঘাত ঘটে, চিকিৎসার ব্যাঘাত যাতে না ঘটে ওনার, সেই জন্য সংশ্লিষ্ট চিকিৎসকরা ছাড়া এবং কেউ যেন এসে ভিড় না করেন, এবং আমিও গিয়ে সেখানে যেন ডিস্টার্ব না করি। আমি বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে আমার জনগণের প্রতি অনুরোধ, আওয়ামী লীগের কর্মীদের প্রতি অনুরোধ, ওনার শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ, আমার হসপিটালের স্টাফদের প্রতি অনুরোধ, কারণ উনি এত জনপ্রিয় আমাদের হসপিটালে। উনি যখনই আসেন তখনই ভিড় লেগে যায়, যখনই আসেন।
দেখা যায় বিভিন্ন চিকিৎসকরা, অধ্যাপকরা এবং উনি খুব সদালাপেয় নার্সরা এবং বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা সবাই ভিড় জমে দিল। আমি সকলের প্রতি অনুরোধ যে ওনার চিকিৎসা যাতে ব্যাঘাত না ঘটে সেই ধরনের কোনো কাজ যেন আমরা না। আর একটা বিষয়ে আমি একটা বিষয়ে রেফারেন্সে আমি বলছি যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি কাদের বাইরে এই অসুস্থতার খবর শুনেই সার্বক্ষণিক উনি মনিটরিংয়ে আসেন। সবসময় উনি আমাদের মাননীয় ভিসি সাহেবের সঙ্গে যোগাযোগ করছেন, অবস্থা খোঁজ নিচ্ছেন। উনি সকলকে একটা নির্দেশনা দিয়েছেন যে এই কাদের ভাইয়ের চিকিৎসা করে সুস্থ হয়ে আসার জন্য আমাদের সকলকে একটা নিয়ম মেনে চলার জন্য নির্দেশ দিয়েছেন। সেটা হচ্ছে যে অহেতুক কোনো ভিজিটর এসে এখানে ভিড় করে চিকিৎসার পরিবেশ বিঘ্ন না করার জন্য। যা কেউ কারো যদি ওনার সম্বন্ধে জানার কোনো আগ্রহ হয়, কৌতূহল হয়, সেটা আমাদের সংশ্লিষ্ট ডাক্তার অথবা মাননীয় ভিসি সাহেবের কাছ থেকে খোঁজখবর নিতে পারেন। উনি ভালো আছেন। কোনো ভিজিটর, আমার দলের নেতা কর্মীরা অহেতুক যেন ওনার ওখানে যে ডিস্টার্ব না করেন, সেই জন্য দলের পক্ষ থেকে আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি। স্যার, একটু আপনার কাছে জানতে চাই, ওনার এনজিওগ্রাম করা হয়েছে, সেটিতে কি এসছে একটু আমাদের বোঝার মতো করে একটু বললাম যে একটা ব্লক, মেইন আর্টারিতে যে রক্তনালীতে যে ব্লক ছিল, সেই ব্লক পাওয়া গেছিল, যে হার্ট অ্যাটাক যেটার জন্য হলো সেটা সরাই দেওয়া হয়েছে। আরো ওনার কি বাইপাস করার প্রয়োজন আছে? সেটা আগামী 24 ঘন্টা অবজারভেশনের পরে আমরা লাগলে লাগতেও পারে, সেই জন্য আমাদের সবকিছু রেডিও আছে যদি প্রয়োজন হয়। সেটা অবশ্য আমার, তোমরা সংখ্যাগুলো জিজ্ঞেস করতেছি, সেটা আমার কার্ডিওলজির চেয়ারম্যান যিনি এটাতে ছিলেন। না, এই মুহূর্তে আমরা চিন্তা করছি না। ওকে, থ্যাংক ইউ। আমি আরেকটা কথা বলছি, মাননীয় প্রধানমন্ত্রী একটা ইনস্ট্রাকশন দিয়ে আছে, নির্দেশনা, যদি কোনো ভিজিটর আসতেই পারে, আমাদের রুমের সামনে একটা খাতা আছে এবং কলম দেওয়া আছে। আপনারা যারা ভিজিটর আসবেন, ভিজিটর না গিয়ে ওখানে তাদের নাম লিপিবদ্ধ করে রাখবেন, কারা ভিজিট করতে আসে। একটা খাতা দেওয়া আছে, কলমও দেওয়া আছে, প্রাইম মিনিস্টার ইনস্ট্রাকশন আছে, যারা আসবেন তারা যেন ওখানে খাতায় তাদের নাম লিখে যাবে ভিজিটর হিসেবে। ধন্যবাদ। একটা ইনস্ট্রাকশনস না আসা, যেটা যা ওনারা বললেন, দ্বিতীয় ইনস্ট্রাকশনস খাতায় নামটা আসলে খাতা, এটা মাননীয় প্রধানমন্ত্রী একদম যদি কেউ আসে খাতা এন্ট্রি করে নাম, খাতাও রাখা হয়েছে। কাদের সাহেবের কি আগে থেকে একটা প্রবলেম ছিল না, হঠাৎ করে আজকে কি ধরা পড়েছে? এই বয়সে তো কিছুটা ইস্কেমিক, আমরা বলে যে ইস্কেমিক চেঞ্জ, এটা তো আমার করলেও দেখা যাবে যে ইস্কেমিক চেঞ্জ থাকে। তার তো উনি এত বেশি পরিশ্রম করেন, দেখেন সকাল থেকে রাত্রে পর্যন্ত এত অ্যাডজাস্টিং। ঠিক আছে, ওকে ভাই ভাদুরী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার সবশেষ খবর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। এবারও বেঁধে দেওয়ার সময়ের মধ্যে হাতিরঝিল থেকে সরছে না বিজিএমইএ ভবন, তাই সময়সীমা বাড়াতে আবারও আদালতের শরণাপন্ন হবে সংগঠনটি। তবে মুচলেখা দেওয়ার পরও সময় মতো ভবন না সরানো আদালত অবমাননার শামিল হবে বলে মনে করেন এই মামলার অ্যামিকাস কিউরি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বেশ আগেই 16তলা এই ভবনটিকে হাতিরঝিলের ক্যান্সার আখ্যা দিয়েছেন আদালত। ভেঙে ফেলতেও সময়সীমা বেঁধে দিয়েছেন কয়েকবার। তবে পোশাক শিল্পের স্বার্থ বিবেচনায় প্রতিবারই বাড়ানো হয়েছে আগেরবারের সময়সীমা। সবশেষ মুচলেখা দিয়ে 1 বছরের সময় নেয় বিজিএমইএ কর্তৃপক্ষ, যা শেষ হবে আগামী 12 এপ্রিল। আদালতের রায় মাথায় রেখে রাজধানীর উত্তরায় চলছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর নতুন ভবনের নির্মাণ কাজ। 2 তলা বেসমেন্টের ওপর 13 তলা এই ভবনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হয়েছে, চলছে তৃতীয় পর্যায়ের কাজ। 2টা ফেজের কাজ অলরেডি হ্যাজ ডান, থার্ড ফেজের 15 to 20% কাজ অলরেডি হ্যাজ ডান। থার্ড ফ্লোর স্ল্যাবের কাজ চলতেছে। পুরানা ভবন ছাড়তে আন্তরিকতার কোনো ঘাটতি নেই, তবে নতুন ভবনে বিজিএমইএ এর দাপ্তরিক কার্যক্রম শুরু করতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানালেন সংগঠনটির সভাপতি। এই বিল্ডিং যে আমরা ছেড়ে দেব, সেখানে কোনো রকমের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। 12 এপ্রিলের মধ্যে যাওয়া আমার মনে হয় না যে আমরা কোনোভাবে পারবো। কোর্টের কাছে আবার লিখিত জানাবো এবং আমরা যা কিছু করি না কেন কোর্টের সাথে
সরকারের সাথে আলাপ আলোচনা করেই করব। ভবন সরাতে বারবার সময়সীমা বাড়ালে আদালতের প্রতি সাধারণ মানুষের ভিন্ন ধারণা তৈরি হতে পারে বলে মনে করেন মামলার অ্যামিকাস কিউরি। আদালত নিজেই বলেছেন যে আর কোনো সময় দেওয়া হবে না এবং তার আন্ডারটেকিং দিয়েছেন চলে যাবেন। যদি না যায় আমার মনে হয় আদালত এখানে স্বপরিণত তাদের প্রতি আদালত অবমাননার মামলা করতে পারেন। বারবার তাদেরকে সময় দেন আর এটা অপসারণ করা না হয় তাহলে আদালত সম্পর্কে মানুষের ধারণাটা পারসেপশনটা ওই অন্যরকম হবে। শক্তিশালী প্রতিষ্ঠান দেখেই কি তাদেরকে বারবার টাইম দেওয়া হচ্ছে? বিজেপির ভবন স্থানান্তর জটিলতাও বারবার শেষ হচ্ছে না দীর্ঘদিন ধরে। আর আগামী 12 এপ্রিলের মধ্যে কোনো অফিসিয়াল কার্যক্রম এই ভবনে স্থানান্তর যে সম্ভব নয় তার বাস্তব চিত্র এই বিশাল কর্মযজ্ঞ। তবে আগামীতে নতুন করে সময়সীমা বাড়ানো হবে নাকি আগের সময়সীমাই বহাল থাকবে তা নির্ধারণ করবেন দেশের সর্বোচ্চ আদালত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হার্টে ব্লক ধরা পড়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের আইসিইউতে ভর্তি, অহেতুক ভিড় না করার অনুরোধ। জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগর জুড়ে নিরাপত্তা জোরদার। জীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে বসবাস শাহজাহানপুর রেলওয়ে কলোনির বাসিন্দাদের। দূষণ দখলে অতিষ্ঠ, সমাধানে এখনই কোনো পদক্ষেপ নেই বললেন রেলমন্ত্রী। এবার রাজধানীর আবাসিক সহ সব ধরনের পুরানো গ্যাস পাইপলাইন পরিবর্তনের সিদ্ধান্ত জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। ঝুঁকি বিবেচনায় নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং সৌম্য মাহমুদুল্লাহর সেঞ্চুরিতেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। হ্যামিল্টনের প্রথম টেস্টে ইনিংস ও 52 রানে হার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।